দিনকে দিন কেসের রিভিউ যতই আমাদের আগাচ্ছে, ইউনিকনেস ফ্রেশনেস ততটাই আমরা হারাচ্ছি। কেস রিভিউ করতে গিয়ে দেখলাম কেসের জগতে নতুনত্ব আর ইউনিকনেস যেন একটা ফ্যাকাশে ব্যাপার। এই যে একে অপরকে কপি করে, কেউ বা কারো অ্যাসাইনমেন্ট, কেউ বা কারো যমজ ভাই, আবার সৎ ভাই, এভাবেই চলছে আমাদের কেস রিভিউ। একটার পর একটা কপি কেস, মাস্টার কপি, সেকেন্ড কপি, থার্ড কপি, কপির আর কোনো শেষ নাই। আজকে আমাদের সাথে আছে আরো একটা লিয়ানলি O11 ডাইনামিক কেস, এইটা রিপ অফ কেস, কিন্তু এইটা আবার আমাদের কয়েকদিন আগের করা রিভিউ থেকে একটু সাইজে ছোট এবং দামও একটু কম। আমাদের সাথে রয়েছে রিভেঞ্জার লিও ডাইনামিক মিনি। আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। শুরু করা যাক কন্ট্রোলার অ্যানালাইসিস দিয়ে। কেসটা 5টা ARGB ফ্যান এবং একটা কন্ট্রোলার সহ আসে। টোটাল প্রাইস আসে 6500 আশেপাশে। সিমিলার বাজেটে MSI ম্যাকফোর্জ 112R, ডিপকুল CH510, জিগমাটেক অ্যাকুয়া 3, মন্টেক AR100, লিয়ানলি ল্যান্ডকুল 205M মেশ, অ্যান্টেক AX90, রিভেঞ্জার ডুওডিনামিক সহ হাবিজাবি অনেক কেস আছে ঢাকার 2 মার্কেটে। টাকা দিয়ে একটা তুলে আনবেন শুধু। এবারে আনবক্সিং। কেসের আনবক্সিং মানেই কার্টন থেকে বের করা, তবে অ্যাক্সেসরিজের প্যাকেটে ছিল শ্যাম্পুর প্যাকেটের মাঝে কিছু স্ক্রু, 5টা কেবল টাই, আরেক প্যাকেটে কন্ট্রোলারের রিমোট, এর কন্ট্রোলারের মাদারবোর্ড, সিঙ্ক, ARGB কেবল। ভালো জিনিস, যাদের পিসি কেনার থেকে বাড়তি বেশি জরুরি সেই সকল চৌধুরী সাহেবদের জন্য পারফেক্ট। এবারে আউটলুক ইন্সপেকশন। প্রথম দেখায় সে আপনাকে জানান দেবে যে সে আংশিক অনুপ্রাণিত, সম্পূর্ণ নয়। আগে আমাদের হাতে রিভিউ হয়ে যাওয়া বিভিন্ন মামাতো ভাইদের থেকে অনুপ্রাণিত হওয়ার সকল নিশানা এর মধ্যে কিছুটা হলেও রয়েছে। লিয়ানলিকে বাদ দিয়ে হয়তো এবার অন্য কোনো কেসেও অনুপ্রাণ নেয়ার চেষ্টা করা যেতে পারে যদি তারা চায়। কেসটা মিনি টাওয়ার সাইজের। শুরু করা যাক বডি শেমিং দিয়ে। দেখতে মনে হবে বগল দলা করে ঘুরে বেড়াবেন, কিন্তু হাত ঘুরিয়ে নিতে গেলে দেখবেন প্রেক্ষাপট ভিন্ন। কেসটা লম্বায় 377 মিলিমিটার, প্রস্থ হচ্ছে 387 মিলিমিটার, চওড়ায় 280 মিলিমিটার। কেসটা SPCC মেটাল দিয়ে তৈরি, যার থিকনেস 0.5 মিলিমিটার আশেপাশে। নট ব্যাড। কোনো ফ্লেক্স পাইনি কারণ কেসটা চওড়া, একটা স্ট্যান্স ধরে রাখে, এটা ভালো দিক। কেসের পেছনে প্যানেলটা হাফ মেশ, ফ্যান আর পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইনটেক ভেন্ট রয়েছে। সাইডে এবং ফ্রন্টে 2টা টেম্পার্ড গ্লাস প্যানেল রয়েছে, দুইটাই খোলা যায়। সামনেরটা খুলতে হলে পেছনের দিকে একটা স্ক্রু আছে, যাকে খুলে নিয়ে স্লাইড আউট করলেই চলে আসবে হাতে। পুরো কেসের ওজন নিয়ে যদি বলতে হয় 4 কেজির আশেপাশে হয়তো হবে। কেসের টপ এবং বটমে 2টা ডাস্ট ফিল্টার আছে। নিচের ডাস্ট ফিল্টারটা মাঝখান থেকে তুলে নিয়ে একটু টান দিতে হয়, আর ইন করার জন্য হালকা ভাঁজ করে সেম ভাবে দিলেই বসে যায়। পেছনের নিচের দিকে রয়েছে PSU কাটআউট, যাকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে একটা প্লেট, আর ঠিক এখানেই সগৌরবে অবস্থান করছে কন্ট্রোলারটা। এর উপরে রয়েছে স্টোরেজ সেকশন, একটা প্লেট যেখানে 2টা সেটা 2.5 ড্রাইভ এবং একটা 3.5 ড্রাইভ ইনস্টল করা যাবে। এই প্লেটটা রিমুভেবল, আর রিমুভ করে রাখাই ভালো, প্রয়োজনে আসবে। আর যদি থাম্ব স্ক্রু নিয়ে বলি, ডিসেন্ট কোয়ালিটি। কন্ট্রোলারের রিমোট নিয়ে যদি একটু কথা বলি, অনেক রকম লাইটিং মোড এফেক্ট রয়েছে, আছে ফ্যান স্পিড কন্ট্রোল করার সুবিধা, সাথে লাইটের ইন্টেন্সিটি বাড়ানো কমানো যায়, চাইলে লাইট অফ করেও রাখতে পারেন। আরো রয়েছে মাদারবোর্ড সিঙ্কের জন্য আলাদা বাটন, কাজের জিনিস অ্যাটলিস্ট আমাদের জন্য। কেসটা লেজিট মিনি টাওয়ার সাইজের, অর্থাৎ MATX আর মিনি ITX বসবে। এই কেসটার জন্য টিপিক্যালি আসলে MATX টাই বেস্ট সাইজ বলতে পারেন। এবারে কেসটার কুলার কোথায় লাগাবেন? সমস্যা হচ্ছে বাংলাদেশের যে OEM ব্র্যান্ডগুলো রয়েছে তারা প্রোডাক্ট মোটামুটি ভালো আনলেও এই প্রোডাক্টগুলোর ডাটাশিট ঠিকমতো তৈরি করতে পারে না। এই জন্য কোনো ওয়েবসাইট ঘেটে আমরা এটার কুলার ক্লিয়ারেন্স নিয়ে কোনো তথ্য পাইনি। তাহলে কুলার কি ভিতরে লাগাবেন না হাতে ধরে বসে থাকবেন? মোটামুটি মেপে দেখা গেল যে টাওয়ার কুলার 150 মিলিমিটার পর্যন্ত নেওয়া সেফ জোন। কবে আবার দেখা গেল নিয়ে ফেসে গেলেন, গ্লাস লাগাতে পারছেন না। আর যদি অল ইন ওয়ান কুলারের সুপ্ত নেশা থেকে থাকে, তাহলে টপে, ফ্রন্টে এবং নিচে 240 মিলিমিটারের রেডিয়েটরের ক্লিয়ারেন্স রয়েছে। এবারে জিপিইউ ক্লিয়ারেন্স, এই নিয়েও কোনো ডাটা কোনো ওয়েবসাইটে নাই। তবে আমরা একটা 300 মিলিমিটার লেংথের গুনির আর্ক 770 সাহস করে বসেছে এবং এর সামনে আরো কিছুটা জায়গা ফাঁকা আছে। ডুয়াল ফ্যানের কার্ড নিয়ে প্যারা নাই, 300 মিলিমিটারেরও প্যারা নাই। এর থেকে বড় কিছু কেসটাকে খাওয়াতে যাবেন না, শুধু গলায় বেঁধে যেতে পারে। কেসটা একটা ATX পাওয়ার সাপ্লাই বসাতে পারবেন, এটা নিশ্চিত। তবে কতটুকু বড় সেটা আপনার উপর আর কি। 160 মিলিমিটার পর্যন্ত যে বসাতে পারবেন এটা নিশ্চিতভাবেই বলা যাচ্ছে। ইনপুট আউটপুটের জন্য কেসটা একটা USB 2, একটা USB 3, হেডফোন মাইক, সেপারেট জ্যাক, রিস্টার্ট ও পাওয়ার বাটন, কন্ট্রোলারের সাথে রিমোট আসায় কোনো LED বাটন নাই, নাইলে এখানে আরেক মামাতো ভাই এসে হাজির হতো। এবারে এয়ারফ্লো অর্থাৎ বায়বীয় ব্যাপারে আসা যাক। কেসের সাথে 5টা ফ্যান আসে, 2টা সামনে, 2টা নিচে আর একটা পেছনে।
পেছনে, এবং কেসটা বাই ডিফল্ট যখন আমাদের স্টুডিওতে আসে 5টা ফ্যানই এক্সস্ট। কি রে ভাই, কাহিনী কি? এর বাইরে টপে আরো 2টা ফ্যান লাগাতে পারবেন, আর একটা কন্ট্রোলার দেওয়া আছে যার কারণে 5টা ফ্যানই কন্ট্রোল করা যায়। ফ্যানগুলোর বিল্ড কোয়ালিটি বেশ ভালো দেখতে মনে হয়, মানে অপেক্ষাকৃত 200-250 টাকায় যে ফ্যান পাওয়া যায় তার থেকে একটু বেশি ওয়েল মেড, এটা ধরলেই বোঝা যায়। এবং কন্ট্রোলার সাথে আর নাইলে তো অলমোস্ট ভ্যালুটপ T5 এর মতো হেভি কেসের মতোই দাম হয়ে যাচ্ছিল এই ছোট কেসটায়। যেটুকু বোঝা গেল যে কেসটার দাম এত বেশি হওয়ার কারণ হচ্ছে এটার ফ্যানগুলা, এবং পার্টিকুলারলি কন্ট্রোলারটা দেয়া থাকার কারণে আপনারা পরবর্তীতে উপরে আরো ফ্যান লাগাই নিলে সেগুলো কানেক্ট করতে পারবেন। সো ব্যাপারটা একটু কনভিনিয়েন্ট। কেসটায় কেবল ম্যানেজমেন্ট বলতে জটলা পাকায় রাখা আর কি। কারো কারো নিজের চুল সহ ছিঁড়ে ফেলতে মনে চাইতে পারে, স্পেশালি যারা হাই এন্ড পিসি গুলো বিল্ড করেন। কেবলগুলো রাউটিং করতে পারবেন না ব্যাপারটা এমন না, পারবেন, কিন্তু সেটা মাদারবোর্ডটা বসানোর আগেই নিচ থেকে যে কানেক্টর গুলো রয়েছে সেগুলো টেনে নিতে হবে, নাইলে হয়তো আপনাকে বাকি সব কাজেই পিঙ্কি ফিঙ্গার দিয়ে সারতে হবে। রাউটিং পাথ বলতে আসলে তেমন কিছু কেসে নাই। ইভেন কেবল পেঁচিয়ে রাখার জায়গাটাও খুব টান টান। পাওয়ার সাপ্লাইয়ের উপরে কেবল রাখেন বা নিচে, কন্ট্রোলারের সাথে ধাক্কাধাক্কি করবেই। যদিও কেবলের জন্য বেশ কিছু হুক রয়েছে, কিন্তু হুকের সংখ্যা আরো বাড়ানো যেত এবং রাউটিং পাথ আরো বাড়ানো যেত। বিশেষ করে এই কেসটার দাম যখন 6,500 টাকা, এর মধ্যে যথেষ্ট ঝিকিমিকি লাইট টাইট জ্বলবে, কাজে অনেকে অনেক কম্পোনেন্ট ব্যবহার করতে চাইতে পারেন, অনেকে জিপিইউ ব্যবহার করতে চাইতে পারেন, এবং 6,500 টাকার একটা কেস কিন্তু মানুষ লাখ টাকা পর্যন্ত সিস্টেমে ব্যবহার করলেও করতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের কেবলস বেশি থাকবে, এই কারণে তাদের কেবল ম্যানেজমেন্টের জন্য স্পেসও বেশি লাগবে। বাট সবসময় এমন কিছু লোকজন থাকেন যারা কেবল ম্যানেজমেন্ট বলতে কোনো রকম দলা পাকায় রেখে দেওয়ার কি বুঝেন, বেশি ঝামেলায় যেতে চান না, তাদের জন্য এই কেসই হয়তো পারফেক্ট। এবারে টেস্টিং শুরু করা যাক। টেস্টিং এ আমরা আবারও আমাদের সরকারি এসএসডি টেস্ট বেঞ্চ সিস্টেমটাকে বিল্ড করে ফেলি, অর্থাৎ 7500M টিম 48GB 7600 MHz DDR5 RAM T-Force Zen 5 SSD টিম 240 AIO টাফ B650 মবো গুনির আর্ক 770 GPU এবং কুগার 500 ওয়াট PSU দিয়ে আমরা আবারও পদযাত্রা শুরু করি। যেহেতু কেসটা সবগুলো ফ্যান এক্সস্ট মোডে এসেছে, তাই প্রথমেই আমরা স্টক কনফিগারেশন এটা টেস্ট করি। দেখা গেল টেম্পারেচার একদম সীমা পরিসীমা ছাড়াই যাচ্ছে। যাই হোক, ফ্যানের ওরিয়েন্টেশন ফ্লিপ করে নেওয়া খুবই ইজি, বাট যেই ফ্যাক্টরি থেকে যেই কোম্পানি এনেছে তাদের ব্যাপারগুলো একটু মাথায় রাখা উচিত ছিল। মানে এইরকম অদ্ভুত কনফিগারেশন শুধুমাত্র আমার মনে হয় লুকের জন্য দেয়া। তবে এই ক্ষেত্রে যে ফ্লিপ ফ্যানগুলো রয়েছে সেগুলো কিন্তু উল্টাই দিলে পরেও ফ্যানের ফিন উপরেই দেখা যায় এবং ইনটেক হিসেবে কাজ করে, সেই ফ্যানগুলো এখানে ব্যবহার করা যেতে পারে। এই 5টা ফ্যান এভাবে লাগানো হয়েছে জাস্ট বিকজ অফ দ্য লুক। এর আগে যখন আমরা হাই এন্ডে লিয়ারলি OW1 দিয়ে বিল্ডগুলো করতাম, সে সময় দেখা যেত আরো অনেকে, আমরাও মাঝে মধ্যে এরকমটা করি নাই তা না, যে আমরা সব ফ্যানগুলো এক্সস্ট মোডে দিয়ে রাখতাম সো দ্যাট দ্য বিল্ড লুকস কুল। বাট এই প্রবলেম সলভ করার জন্য এখন কিন্তু বেশ কয়েকটা কোম্পানি ফ্লিপ ফ্যান নিয়ে আসে, অর্থাৎ ফিনগুলা উল্টা। আপনি দেখবেন উপর থেকে নরমালি, কিন্তু ফ্যানটা এক্সস্ট হিসেবে কাজ না করে ইনটেক হিসেবে কাজ করবে। যদি একটু হাই এন্ড দামি ফ্যান কোম্পানিগুলো এই ধরনের ফ্যান এনেছে, আমার ধারণা কম দামের যারা ফ্যান প্রোভাইডার রয়েছেন তারাও চাইলে এটা আনতে পারেন, কারণ দামে বিশেষ তফাৎ এতে হওয়ার কথা না, জাস্ট ফিনগুলা উল্টানো থাকে, ব্যাস, দ্যাটস ইট। যাই হোক, এরপরে আমরা ফ্যানগুলোকে প্রপারলি সাইজ করি, অর্থাৎ 2টা ফ্যানকে উল্টা করে ঘুরিয়ে ইনটেক হিসেবে দিয়ে দিই। প্রাইম 95 MSI কম্প্রেসর দিয়ে 10 মিনিটের সিমুলটেনাস টেস্টে ক্লোজড কেসে সিপিইউ এর ম্যাক্স টেম্প ছিল 85.6 ডিগ্রি, এভারেজ 77 ডিগ্রি, আর জিপিইউ এর ম্যাক্স টেম্প ছিল 68 এবং এভারেজ 65.1। ওপেন কেসে সিপিইউর ম্যাক্স টেম্পারেচার ছিল 80.8, এভারেজ 71.5, জিপিইউ এর ম্যাক্স ছিল 65, এভারেজ 64.1। এখানে সিপিইউতে এমন তফাতের কারণ হচ্ছে ফ্যানগুলো স্টক কনফিগারেশনে থাকা, অর্থাৎ সবগুলো স্টক ছিল, কিন্তু যেই না আমরা 2টা ফ্যান উল্টায় ইনটেক হিসেবে দেই, যার কারণে আমাদের প্রথম টেস্ট রানের পর প্রায় 5 ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্স লক্ষ্য করেছি আমরা। কেসের মধ্যে 5টা ফ্যান থাকার কারণে আসলে নিউট্রাল এয়ার প্রেসার মেইনটেইন করার সুযোগ সেভাবে হয় না, কিছুটা নেগেটিভ প্রেসার থেকেই যায়। 5টার মধ্যে আপনি 3টা 2টা এই কনফিগারেশনের বাইরে তো আর যেতে পারবেন না, অর্থাৎ 3টা আপনার ইনটেক হতে পারে, 2টা হতে পারে এক্সস্ট, অথবা 3টা এক্সস্ট 2টা ইনটেক। আর যদি আপনি 7টা ফ্যানের কনফিগারেশন যান, অর্থাৎ আরো 2টা ফ্যান এক্সট্রা অ্যাড করেন, তাইলে হয়তো আপনার 4-3 কনফিগারেশনে যাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আপনি 4টা ইনটেক আর 3টা এক্সস্ট দিতে পারেন। প্রপার ফ্যান ইনস্টলেশন এবং ওরিয়েন্টেশন ঠিকঠাক রাখলে এই সিপিইউ টেম্পারেচার আমরা 70-72 এর আশেপাশে রাখতে পারতাম বলে আমার ধারণা। এবার এক নাগারে প্রস এবং কনস, কেসটা কারা নেবেন কারা নেবেন না। কেসটার সাথে 5টা ফ্যান আসে, একটা কন্ট্রোলার, এই 5টা ফ্যান আর একটা কন্ট্রোলারের প্রাইস যদি কম্বাইন করে হিসাব করে 3000 টাকা ধরা যায়, তারপর কেসটার দাম দাঁড়ায় প্রায় 3500 টাকার আশেপাশে। এখন আপনারা অনেকেই জানেন যে 3500 টাকায় আইস কিউব নামে একটা কেস পাওয়া যেত, পিসি কুলার নামেও এরকম একটা কেস এখন বাজারে দেখা যায়। এগুলোর দাম হচ্ছে 3500 টাকার আশেপাশে, যদিও আইস কিউবের দাম এখন আমরা কয়েকটা ওয়েবসাইটে দেখলাম 4000 টাকা হয়ে গিয়েছে। এই ফ্যানগুলো হচ্ছে চটপটি টাইপ, অর্থাৎ কেসের সাথে আসা একটা বাটন দিয়ে আপনি চাপ দিয়ে চেঞ্জ করতে পারবেন, এই পর্যন্তই। তবে এই কেসটায় যে ফ্যানগুলো রয়েছে সেগুলো হচ্ছে ARGB। এই 5টা ফ্যান কি আপনি কন্ট্রোলারে কানেক্ট করবেন এবং কন্ট্রোলার থেকে মাদারবোর্ডের
ফ্যানের ARGB হেডারে কানেক্ট করলে পরে আপনি মাদারবোর্ডের সফটওয়্যার দিয়ে এই ফ্যানগুলোকে কন্ট্রোল করতে পারবেন। দ্যাটস ওয়াই এই ফ্যানগুলোর দাম একটু বেশি। তো সেই হিসাব করলে 5টা ফ্যান এবং একটা কন্ট্রোলারের দাম যদি আমরা 3000 টাকার আশেপাশে ধরি, তাইলে এই কেসটার দাম গিয়ে দাঁড়ায় 3500 টাকার আশেপাশে। তারপর আমার মনে হয় যে এই কেসটার দাম যদি আরেকটু কম হতো, 6000 টাকার আশেপাশে হতো, বা কোনোভাবে যদি 6 এর নিচে, তাহলে হয়তো আরো অনেক বেশি রিলেভেন্ট হতো, আরো অনেক বেশি জনপ্রিয় হতো। বিকজ ফ্যান একটা কস্টলি ব্যাপার। অনেকে কেস কেনেন যেটা বাইরে থেকে লাইট তারা ঠিকরে বের হওয়া ব্যাপারটা দেখতে চান, কিন্তু ঠিকরে বের হওয়ার মতো তো যন্ত্রই ফ্যান। এবং ভালো মানের ARGB ফ্যানের দাম সবসময় বেশি, বিশেষ করে যদি আপনি একটু টপ ব্র্যান্ডের ফ্যান নিতে চান। সেক্ষেত্রে দেখা যাবে এই কেসটায় 7টা লিয়ানলি ইউনিফ্যান SL2 ইনফিনিটি লাগাতে গেলে আপনার হয়তো 6000 টাকার কেসে 20,000 টাকাও নেমে যেতে পারে। যাই হোক, কনস বলতে এই কেসটার মধ্যে কেবল ম্যানেজমেন্ট করার জন্য খুব মিনিমাম জায়গা রয়েছে। এই সাইজের এই ফর্ম ফ্যাক্টরের যে কয়টা কেস রয়েছে সবগুলোরই এই একই অবস্থা। আপনি যদি পেছনের কেবলগুলো আগেই মাদারবোর্ড মাউন্ট করার আগে টেনে না নেন, বিশেষ করে 24 পিন EPS নিচের কানেক্টর, তাহলে মাদারবোর্ড একবার লাগাই ফেললে পরে খুব চাপাচাপি করতে হবে ভাই। যাই হোক, আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে। যারা চটপটির গাড়ি কিনতে চান এবং যারা চটপটির গাড়ির মধ্যে একটু হাই কোয়ালিটি লাইটস চান, তাদের জন্য এই কেসটা, যারা লাখ টাকা পর্যন্ত বিল্ড করবেন তাদের জন্য এই কেসটা হতে পারে। তবে স্পেসিফিক্যালি যদি আপনি এই লিয়ানলি OW1 লুকের মধ্যে থাকতে চান। রিভেঞ্জারকে ধন্যবাদ লিও ডাইনামিক মিনি রিভিউ ইউনিট আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত চটপটি খেতে থাকুন, তবে সাবধানে পেট না খারাপ হয়। আল্লাহ হাফেজ।